কোরিয়ার রানওয়ে থেকে ছিটকে উড়োজাহাজের ১৭৯ যাত্রী নিহত। খারাপ আবহাওয়া ও পাখির সঙ্গে ধাক্কা লাগায় দুর্ঘটনার ধারণা। শেরপুরে বাস সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, ঘটনাস্থলে নারীসহ ৫ জন নিহত। হাসপাতালে নেয়ার পর মারা যান আরও একজন। ভাতা বৃদ্ধির দাবিতে শাহবাগে ট্রেনি চিকিৎসকদের সড়ক অবরোধ। জাহাঙ্গীর গেটের সামনে আওয়ামী আমলে চাকরি হারানো সেনা সদস্যদের অবরোধ। বিপ্লবের ঘোষণাপত্রের মাধ্যমে কবর রচিত হবে ৭২-এর সংবিধানের মন্তব্য হাসনাতের। অভ্যুত্থানের পক্ষের সবার প্রত্যাশা লিপিবদ্ধ থাকবে বললেন সার্জিস। আমরা চাই এই মুজিববাদী সংবিধান কবরস্থ ঘোষণা করা হবে। সেই যেখান থেকে এক দফার ঘোষণা দেওয়া হয়েছে, আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে বিগত ১৬ বছরে এই প্রেক্ষাপট তার সকল মাত্রা অতিক্রম করেছিল। শেখ হাসিনার প্রতিটি গুম খুনের দোষর প্রতিবেশী দেশ, অভিযোগ রিজভির। বললেন ১৬ বছরের নিরবচ্ছিন্ন আন্দোলনের ফল জুলাই বিপ্লব। টিসিবির ট্রাক সেলের সামনে দীর্ঘ হচ্ছে লাইন, আগের চেয়ে বেড়েছে পণ্যের পরিমাণ। যোগান সংকটে চিনি বিক্রি বন্ধ। ৩ সপ্তাহ ধরে আমি করতে আছি, পারি না আমি একদিনও। 2 কেজি তেল পাইলে 200 টাকা সেভ হইতো, পাইলাম না, মনে ভিতরে একটা কষ্ট পাইলাম। আজকে নিয়ে 8 বার আইছি, একবারও মাল পাই না। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে বিধ্বস্ত হয়েছে একটি বিমান। ২ জনকে জীবিত উদ্ধারের পাশাপাশি বের করা হয়েছে ১২০টি মরদেহ। বাকিরাও সবাই নিহত বলে শঙ্কা দেশটির ফায়ার এজেন্সির। এই তথ্য নিশ্চিত করেছে দেশটির সংবাদ সংস্থা ইউনহাপ। রোববার স্থানীয় সময় সকাল ৯টার দিকে হয় এই দুর্ঘটনা। মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে যায় বিমানটি। ঘটে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণ। প্রাথমিক ধারণা, খারাপ আবহাওয়া ও পাখির সাথে ধাক্কায় হতে পারে দুর্ঘটনা। পুরো পথ নিরাপদে পাড়ি দিয়ে অবতরণের মুহূর্তেই বিভ্রাট। রানওয়ে থেকে ছিটকে গেল জেজু এয়ারের ফ্লাইট 7C2216। দেয়ালের সাথে ধাক্কা খেয়ে আগুন ধরে যায় বিমানে। পরপর কয়েকটি বিস্ফোরণের তথ্য জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। ১৭৫ যাত্রী ও ৬ জন ক্রু নিয়ে থাইল্যান্ডের ব্যাংকক থেকে ফিরছিল বোয়িং 737-800 উড়োজাহাজ। গন্তব্য ছিল দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দর। তবে হলো না শেষ রক্ষা। আগুন নেভাতে দ্রুত কাজ শুরু করে ফায়ার সার্ভিস। বিমানের পেছন দিক থেকে ২ জনকে জীবিত উদ্ধারও করা হয়। স্থানীয় বিভিন্ন গণমাধ্যম বলছে বিমান অবতরণের সময় ঠিকঠাক চালু হয়নি ল্যান্ডিং গিয়ার, আর সে কারণেই এত বড় দুর্ঘটনা। পাখির সাথে সংঘর্ষের জেরে ল্যান্ডিং গিয়ারে গোলযোগ তৈরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এখনই কিছু বলতে নারাজ দক্ষিণ কোরিয়ার এভিয়েশন কর্তৃপক্ষ। তদন্ত শুরুর কথা জানিয়েছে তারা। ধারণা করছি পাখির সাথে ধাক্কা অথবা বিরূপ আবহাওয়া পরিস্থিতি দুর্ঘটনার কারণ হতে পারে। পরবর্তীতে তদন্তের ভিত্তিতে জানা যাবে সঠিক কারণ। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি আরও কাউকে জীবিত উদ্ধার করা যায় কিনা। তবে ঘটনাস্থল পরিদর্শন করে এটাই বলতে পারি যে আমি হতাশ। জেজু এয়ার কর্তৃপক্ষ জানিয়েছে বিধ্বস্ত বিমানটিতে থাইল্যান্ডের 2 যাত্রী ছিলেন। বাকি আরোহীদের সবাই দক্ষিণ কোরিয়ার নাগরিক। পুরো বিশ্বেই নিরাপদ হিসেবে বিবেচিত দক্ষিণ কোরিয়ার এভিয়েশন। বিমান সংস্থা জেজু এয়ারও এত বড় দুর্ঘটনার সাক্ষী হয়নি এর আগে। ডরথি তাসরিন, যমুনা নিউজ। দক্ষিণ কোরিয়ার ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহতদের পরিবারের কাছে ক্ষমা চেয়েছে বিমান সংস্থা জেজু এয়ার কর্তৃপক্ষ। সমবেদনা জানিয়েছে বিমান প্রস্তুতকারক প্রতিষ্ঠান বোয়িংও। জেজু এয়ারের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী সহ কয়েকজন কর্মকর্তার মাথা নিচু করে ক্ষমাচর ছবি। শোক জানাতে পরিবর্তন করা হয়েছে ওয়েবসাইটের রং। প্রতিষ্ঠানটির ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনায় মর্মাহত বলে এক বিবৃতিতে জানিয়েছে জেজু এয়ার। নিহতদের পরিবারকে সর্বাত্মক সহায়তার আশ্বাসও দিয়েছে। জেজু এয়ারের পাশাপাশি ক্ষমা প্রার্থনা করে বিবৃতি দিয়েছে জয়েন্ট বিমান তৈরিকারী প্রতিষ্ঠান বোয়িং।
হতাহতদের পাশে থাকার ঘোষণা দিয়েছে তারাও। দেশের খবর, শেরপুরে বাস সিএনজি অটোরিকশা সংঘর্ষে 3 নারী সহ 6 জন নিহত হয়েছেন। সকালে ঢাকা শেরপুর মহাসড়কের পাতশালা এলাকায় হয় এই দুর্ঘটনা। পুলিশ জানায়, শেরপুর থেকে ঢাকা যাচ্ছিল রিফাত এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাস, বিপরীত দিক থেকে আসছিল সিএনজি অটোরিকশা। ভাতশালা এলাকায় পৌঁছালে হয় মুখোমুখি সংঘর্ষ। এতে ঘটনাস্থলে মারা যান অটোরিকশা চালক লোকমান সহ 5 জন। স্থানীয়রা একজনকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহগুলো রাখা হয়েছে সদর হাসপাতালে। ঘটনাস্থল থেকে বাসটি জব্দ করা হলেও পালিয়ে যায় চালক। দর্শক, দুর্ঘটনার বিষয়ে আরও খবরাখবর জানবো আমার সহকর্মী আদিল মাহমুদ উজ্জ্বলের কাছ থেকে। উজ্জ্বল, নিহতদের পরিচয় জানতে পেরেছেন কিনা এবং সার্বিক পরিস্থিতি সেখানকার অবস্থা আমাদেরকে জানাবেন। ইশরাক, আসলে আপনি জানেন যে ঘণ্টাখানিক আগে যেখানে সড়ক দুর্ঘটনাটি ঘটেছে, সেই সড়ক দুর্ঘটনার কারণে কিন্তু ইতিমধ্যে আমরা যতটুকু খবর পেয়েছি যে দুটি পরিবারের 2 জন করে মোট 4 জন এবং একজন সিএনজি ড্রাইভার সহ 6 জনের মৃত্যু হয়েছে। এবং এর মধ্যে আমরা যতটুকু পরিচয় পেয়েছি একজন মাদ্রাসা শিক্ষক মুখলেসুর রহমান এবং তার ভাই, এবং আরেকটি হচ্ছে শেরপুর অনার্সে পড়ুয়া এক মিম এবং তার ভাই কামরুজ্জামান সহ মোট 6 জনের কিন্তু মৃত্যুর ঘটনা ঘটেছে। এবং একটি বিষয় বলি যে এখানে যে কথা আমরা যতটুকু জানতে পেরেছি যে এখানে আপনার শেরপুর থেকে একটি যাত্রীবাহী বাস ঢাকার উদ্দেশ্যে যাওয়ার পথে রিফাত এন্টারপ্রাইজ এবং সেটি বানিশিং থেকে সড়ক থেকে একটি সিএনজি শেরপুর দিকে আসার পথে এখানে যে তারাকান্দি এলাকা সেখান থেকে কিন্তু এই যাত্রীগুলো উঠিয়েছিলেন এবং সেখান থেকে ফেরার পথে কিন্তু এই বেপরোয়া বাসের সাথে সেই সিএনজির কিন্তু মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে এবং সংঘর্ষের ঘটনাটা এখানে কিন্তু স্পটে কিন্তু 5 জনের মৃত্যু ঘটনা ঘটেছে। এবং খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ এবং সেনাবাহিনী কিন্তু এখানে আছে এবং তারা কিন্তু এখানে উদ্ধার তৎপরতা শুরু করে এবং ইতিমধ্যে লাশগুলোকে শেরপুর সদর হাসপাতালে মর্গে নেওয়া হয়েছে। এবং এখানে যে গাড়ি দুর্ঘটনা কবলিত যে গাড়ি, সেই গাড়িটিকে কিন্তু সরিয়ে নেওয়া হয়েছে এবং সিএনজিটিকেও সরিয়ে নেওয়া হয়েছে, কিন্তু এর মধ্যে রাস্তা ক্লিয়ারের ব্যবস্থা করা হয়েছে। তবে আমরা যতটুকু জেনেছি যে এই ঘটনায় যে দুটি পরিবারের 2 জন করে মোট কিন্তু 4 জন এবং একজন সিএনজি ড্রাইভার এবং অজ্ঞাতনামা আরেকজন মৃত্যু ঘটে। এবং আপনি জানেন যে এই তারাকান্দি যে এলাকাটা মাছালা এলাকা, এখানে কিন্তু দুর্ঘটনা প্রবণ এলাকা এবং প্রতিনিয়তই কিন্তু এখানে সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটছে এবং যে কারণেই কিন্তু আজকের এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হলেন এই পরিবারগুলো। এবং আমি যতটুকু জেনেছি, পুলিশ আমাকে যেটুকু জানিয়েছে যে এখানে রিফাত এন্টারপ্রাইজের বাসটি খুব বেপরোয়া গতি ছিল এবং সামনে একটি কুকুর পড়ার কারণে তাই সেই কুকুরটি বাঁচাতে গিয়ে সরাসরি সিএনজিকে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং সেই কারণেই কিন্তু এই দুটি পরিবারের 2 জন করে মোট 6 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এবং আমি যতটুকু জেনেছি ইতিমধ্যে এই বিষয়গুলো তার পরিবাররা জানতে পেরেছে, তাদের সেই পরিবারগুলোতে হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা করা হয়েছে। আমরা কিছুক্ষণ আগে থেকে মিম এবং যে কামরুজ্জামানকে পরিবারের লোকজন বারবার মুচ্ছা যাচ্ছে। এবং আদিল, ধন্যবাদ আপনাকে, বিস্তারিত তথ্য আমাদেরকে জানাচ্ছিলেন আপনি। ভাতা বাড়ানোর দাবিতে রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করেছেন এফসিপিএস প্রথম পর্ব পাশ করা অবৈতনিক প্রশিক্ষণার্থী চিকিৎসকরা। রোববার সকালে শাহবাগ মোড়ে অবস্থান নেন তারা। এ সময় ঐক্যের দাবিতে স্লোগান দিতে থাকেন চিকিৎসকরা। এর আগে ট্রেইনি চিকিৎসকদের দাবির প্রেক্ষিতে প্রথম পর্ব পাশ করাদের মাসিক ভাতা 25,000 থেকে 30,000 টাকা নির্ধারণ করে সরকার। তবে এতেও নারাজ প্রশিক্ষণার্থীরা। ওই দিনই শিক্ষানবিশ চিকিৎসকরা তা প্রত্যাখ্যান করেন। বিএসএমএমএসইউতে প্রতিবাদে সমাবেশ করে তারা। এরপর ভাতা 50,000 টাকায় উন্নীত করার দাবি জানান এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। দর্শক, রাজধানীর শাহবাগ মোড়ে রয়েছেন আমার সহকর্মী ফারহানা ন্যান্সি, তার সাথে আমরা মোবাইল ফোনে যুক্ত হওয়ার চেষ্টা করব। ন্যান্সি, শাহবাগের সার্বিক পরিস্থিতি কেমন জানাবেন? এখন আপনি কেমন দেখছেন এবং অবরোধ কি এখনো চলছে কিনা সেখানে? ইশরাত, অবরোধ এখনো চলছে। শাহবাগের চতুর্পাশেই আসলে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে এবং যান চলাচল বন্ধ করে দেওয়ার কারণে শুধুমাত্র অ্যাম্বুলেন্স যেতে দেওয়া হচ্ছে। এবং একটু জানিয়ে রাখি, পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেনি ডাক্তারদের এই অবরোধ চলছে এবং তারা যেটা বলছে তাদের এক দফা এক দাবি যে তাদের ভাতা বৃদ্ধি করতে হবে এবং সকল সুযোগ সুবিধা 9ম গ্রেড অনুযায়ী হতে হবে এবং অথবা 50,000 টাকা ভাতা নির্ধারণ করতে হবে। তারা বৃহস্পতিবার
বৃহস্পতিবার পর্যন্ত তারা আন্দোলনে আগেও নেমেছিল এবং তখন তাদের ভাতা 25,000 টাকা ছিল এবং 25,000 টাকা থাকার ফলে তারা যে গত সপ্তাহে যে আন্দোলনে নেমেছিল সেই আন্দোলনের ফলশ্রুতিতে তাদের একটি প্রজ্ঞাপন জারির মাধ্যমে তাদের ভাতা 30,000 টাকা করার ঘোষণা দেওয়া হয়েছিল এবং যেটাকে তারা বলছেন যে অযৌক্তিক এবং তারা এই 30,000 টাকা যে নির্ধারণ করা হয়েছে সেটা তারা মানেন না এবং তারা বলছিলেন যে সার্জিসের কথা এবং যে প্রশাসনের কথা রয়েছে সেই প্রশাসনের কথা অনুযায়ী তারা তাদের আন্দোলন স্থগিত করেছিল, কিন্তু বৃহস্পতিবার পর্যন্ত তারা আলটিমেটাম দিয়েছিল এবং সেই আলটিমেটাম অনুযায়ী কোনো কাজ হয়নি এবং আজকে সকাল পর্যন্ত তারা দেখেছে এবং এতক্ষণে 2 ঘন্টা পার হয়ে গেছে তারা শাহবাগ অবরোধ করেছে এবং আজকে সকালেও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে তারা যোগাযোগ করেছিল। তাদের কাছ থেকে কোনো ধরনের ইতিবাচক রেসপন্স না পাওয়ার কারণে তারা এই অবরোধ চালিয়ে যাবে বলে ঘোষণা দিয়েছে এবং যতক্ষণ পর্যন্ত তাদের এই 50,000 টাকা ভাতা দাবি না মানা হবে তারা রাজপথ ছাড়বে না বলে ঘোষণা দিয়েছে। আপনি জানাচ্ছিলেন সেখানে দাবি না মানা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। ধন্যবাদ আপনাকে। বিগত সরকারের সময় নিগৃহীত সেনা সদস্যদের পরিবার ও স্বজনরা ন্যায্য পাওনার দাবিতে রাজধানীর জাহাঙ্গীর গেটের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছেন। সকালে এই কর্মসূচির আয়োজন করে চাকুরিচ্যুত সশস্ত্র বাহিনীর সদস্যদের প্ল্যাটফর্ম সহযোদ্ধা। প্রথমে সড়কে অবস্থান না নিলেও বেলা 11:30টার দিকে রাস্তা অবরোধ করেন বিক্ষুব্ধরা। এতে বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল। এ সময় সরকারের কাছে 3টি দাবি তুলে ধরেন তারা। উপদেষ্টা মণ্ডলীর সুদৃষ্টি কামনা করে তারা বলেন, চাকুরিচ্যুতির সময় থেকে এখন পর্যন্ত পাওনা বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা সহ পুনর্বহাল করতে হবে। চাকরি পুনর্বহাল সম্ভব না হলে সুযোগ সুবিধা সহ সম্পূর্ণ পেনশনের আওতাভুক্ত করতে হবে। আমরা আমাদের ক্ষতিপূরণ চাই, আমরা আমাদের অধিকার পূরণ চাই। কিছু সামান্য ভুল করলেও তাদেরকে একটা সুযোগ দেওয়া যেত, কিন্তু ফ্যাসিবাদ সরকারের আমলে কোনো তাদেরকে সুযোগ দেওয়া হয়নি। ইতিপূর্বে মাননীয় প্রধান উপদেষ্টা এবং সেনাবাহিনী প্রধানের কাছে স্মারকলিপির মাধ্যমে আমাদের কষ্টসমূহ তুলে ধরেছি এবং আমাদের দাবিসমূহ তুলে ধরেছি, কিন্তু এখন পর্যন্ত কোনো প্রকার দৃশ্যমান পদক্ষেপ কর্তৃপক্ষ গ্রহণ করে। 31 ডিসেম্বর জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের মাধ্যমে 72-এর সংবিধানের কবর রচিত হবে, এমন মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, যেই দলিল বিগত সিস্টেমকে প্রত্যাখ্যান করবে। সকালে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, মানুষ যা গ্রহণ করেনি সেগুলোই তুলে ধরা হবে ঘোষণাপত্রে। অভ্যুত্থানের সাথে সম্পৃক্ত মানুষের আশা আকাঙ্ক্ষাগুলো লিখিতভাবে লিপিবদ্ধ থাকা উচিত বলে মন্তব্য করেন সার্জিস আলম। তিনি বলেন, রাজনৈতিক দলের মত নিয়ে একটি সংশোধন পরিবর্তন করা হচ্ছে। ঘোষণাপত্র সবার আশা আকাঙ্ক্ষাকে পূরণ করতে পারবে বলে মনে করেন তিনি। সার্জিস জানান, বৈষম্য বিরোধী ও জাতীয় নাগরিক কমিটিতে যারা আছেন তারা কোনো রাজনৈতিক দলে যোগ দিতে পারেন। মুজিববাদী সংবিধানটা কিভাবে মানুষের গণমানুষের আকাঙ্ক্ষাকে বিনষ্ট করেছে এবং ঠিক কিভাবে এটার আমরা রিপ্লেসমেন্ট করতে চাই, সেটিরই হচ্ছে বই প্রকাশ হবে, সেটিরই হচ্ছে ঘোষণা হবে প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশনের মধ্যে। আমরা এটি খসড়া করেছি ইতিমধ্যে, এটি সংশোধন পরিবর্ধন পরিমার্জন করা হচ্ছে। আমাদের এই বিপ্লব যেমন ফ্যাসিস্ট বিরোধী সকলকে ধারণ করতে পেরেছিল, আমাদের এই ঘোষণাপত্র সকলের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করতে পারবে। শেখ হাসিনার প্রতিটি গুম খুনের দোষর প্রতিবেশী দেশ, এমন অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। জাতীয়তাবাদী রিকশা ভ্যান অটো শ্রমিক দলের পক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে একথা বলেন তিনি। পার্শ্ববর্তী দেশই শুধু অপপ্রচার করছে না, ঘোলা পানিতে মাছ শিকার করে রাজনৈতিক ফায়দা লুটতে চায় বলেও মন্তব্য করেন রিজভী আহমেদ। তিনি আরো বলেন, 71 থেকে 5 আগস্ট পর্যন্ত গণতন্ত্রের প্রশ্নে বিএনপি কখনো মাথা নত করেনি। 16 বছরের নিরবচ্ছিন্ন আন্দোলনের ফল জুলাই বিপ্লব। এই আন্দোলন করতে গিয়ে 97 জন শ্রমজীবী মানুষ শহীদ হয়েছে। তাদের অবদান জাতিকে অগ্নিগর্ভ করেছে বলেও মন্তব্য করেন রিজভী। শেখ হাসিনার ব্যাংক আত্মসাতের পর 5ই আগস্টের পর ইসলামী ব্যাংক কিভাবে গ্রাস করে নিল একটি রাজনৈতিক দলের অনুসারীরা। আমরা হাসিনার আমলে দেখেছি চাপাতি লীগ, হেলমেট লীগ, বন্দুক লীগ। আমার জনগণ তো এটাও জানে খুর পার্টি এবং পায়ের রক কাটা পার্টি। এরা কারা, এদেরকে জনগণ জানে না কারা পায়ের রক কাটে।
অতীতের মতো আবারও দেশে রাজনৈতিক সংকট তৈরির চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। জাতীয় প্রেস ক্লাবের সামনে জিয়াউর রহমান সমাজ কল্যাণ ফোরাম আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি কথা বলেন। ফারুক বলেন, শেখ হাসিনার এমনভাবে বিচার করতে হবে যাতে পরবর্তীতে কোনো সরকার সংখ্যাগরিষ্ঠতার জোরে গণতন্ত্র হত্যা করতে না পারে। কয়েকজন উপদেষ্টার বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, এমন কিছু বলা উচিত নয় যাতে ঐক্য বিনষ্ট হয়। আওয়ামী পৃথকতরে যেভাবে সচিবালয় আগুন দিয়ে বাংলাদেশের অনেক সম্পদ পুড়ে দিয়েছে, যেখানে রক্ষিত ছিল শেখ হাসিনা দুর্নীতির ফাইল। আমরা আশা করি সরকার সত্যিকার অর্থে যারা এই ষড়যন্ত্রের সাথে লিপ্ত তাদের নাম অনতিবিলম্বে প্রকাশ করে আইনের আওতায় আনবেন। দুদিন সাপ্তাহিক ছুটির পর রোববার যথারীতি খুলেছে সচিবালয়। তবে আগুনে ক্ষতিগ্রস্ত মন্ত্রণালয়গুলোর অফিসিয়াল কাজ বিকল্প স্থান থেকে শুরু হয়েছে। বুধবার গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনার পরদিন দেশের প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয় কার্যত ছিল অচলই। রবিবার সকালে সচিবালয়ের ভেতরে উপদেষ্টাদের ছাড়া অন্য কারো ব্যক্তিগত গাড়ি বা মোটরসাইকেল প্রবেশ করতে দেওয়া হয়নি। কর্মচারীদের কার্ড পরীক্ষা করে দেওয়া হয়েছে প্রবেশাধিকার। সচিবালয়ের বাইরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বাড়তি উপস্থিতি রয়েছে। গণমাধ্যম কর্মীরা দুপুর পর্যন্ত প্রবেশ করতে পারেননি। ভারতীয় সাম্প্রদায়িক অপপ্রচার ঠেকাতে সরকারকে আইনের শাসন নিশ্চিতের দাবি জানিয়েছে গণতান্ত্রিক অধিকার কমিটি। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য আনু মোহাম্মদ এই দাবি জানান। বলেন, আইনজীবী সাইফুল হত্যাকাণ্ডের পর একটি গোষ্ঠী পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। সেই ধারাবাহিকতায় ২৫০০ অজ্ঞাত আসামি করে এখন অর্থ বাণিজ্য চলছে, যা শেখ হাসিনার আমলের পুনরাবৃত্তি। তিনি আরো বলেন, ধর্মের নামে একটি গোষ্ঠী বৈষম্যের রাজনীতি করে উস্কানি দিয়ে ফায়দা লোটার চেষ্টা করছে। এখনই তাদের থামানো না হলে সামনে আরো খারাপ পরিস্থিতি হতে পারে। এ সময় আইনের শাসন নিশ্চিতে ৫ দফা সুপারিশ তুলে ধরা হয়। পুলিশ তার পেটে বন্দুক ঠেকিয়ে পরপর দুবার গুলি করেছিল। দীর্ঘদিন যুদ্ধ করেছেন মৃত্যুর সাথে। জুলাই আন্দোলনে গুরুতর আহত রাতুল ফিরেছেন। চিকিৎসা চালিয়ে নিতে আর পরিবারের হাল ধরতে সে একটি খাবারের দোকান দিয়েছে। ছোট্ট দোকান থেকে বড় স্বপ্ন তার। স্বপ্নবাজ রাতুলের গল্প শুনেছেন তাজনুর ইসলাম, ছবি তুলেছেন আহসানুল কবির শাওন। উত্তাল জুলাই, ছাত্র জনতার আন্দোলন থামাতে তখন মরিয়া আওয়ামী লীগ সরকার। বৈষম্যের বিরুদ্ধে দাঁড়ানো শিক্ষার্থীদের দমাতে পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর মুহুর্মুহু গুলি। ১৯ জুলাই উত্তরা রাজমপুরে ছাত্রদের মিছিলে যোগ দিয়েছিল দ্বাদশ শ্রেণীর ছাত্র রাইসুল রহমান রাতুল। দিনটি ছিল শুক্রবার। আন্দোলনের এক পর্যায়ে দুপুরে মসজিদে যান জুমার নামাজ পড়তে। নামাজ শেষে বের হতেই পড়ে যান পুলিশের সামনে। পুলিশ তাকে টেনে হিঁচড়ে নিয়ে যেতে চাইলেও সে যেতে চায়নি। সেখানেই তার পেটে বন্দুক ঠেকিয়ে গুলি করে পুলিশ। তারা যাওয়ার আগে সেকেন্ড টাইম আমাকে আরেকটা রাউন্ড ফায়ার করছে। ফায়ার করে দেন ওনাদের টিমে চলে যায়। ইভেন আশেপাশে থেকে যে আমাকে যারা ছিল আশেপাশে তারা যে আমাকে ধরবে বা একটু সাপোর্ট করবে তেমনও কোনো স্কোপ ছিল না। তারা তখন কন্টিনিউয়াসলি ফায়ারিং করতেছে যাতে আমার কাছে কেউ না আসতে পারে। উত্তরার একটি বেসরকারি হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা চলেছে রাতুলের। মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে জিতে গেলেও পুরো সুস্থ হতে এখনো বাকি অনেকখানি। আপাতত অবস্থায় আমার ট্রিটমেন্টটাই পসিবল না। তো যেখানে আমি সুস্থভাবে কথা বলতেছি, পরবর্তীতে যদি আমার কথা বলাটাই বন্ধ হয়ে যায় তো সেটা তারা চায় না। আপাতত আমার দিনে 2 বেলায় আমার পেইন কিলারের উপর নিতে হয়, সাপ্লিমেন্ট তো আসে। যতদিন পর্যন্ত আমার প্রপার একটা ট্রিটমেন্ট না হবে এই পেইন কিলার আর এই সাপ্লিমেন্টের উপরই আমার অতিবাহিত করতে হবে। ঘুরে দাঁড়ানোর স্বপ্নে বিভোর রাতুল এবার দিয়েছে খাবারের দোকান। উত্তরা হাই স্কুলের পাশের সড়কে ছোট্ট ফুড কার্ট। উদ্দেশ্য নিজের চিকিৎসা ব্যয় মেটানো আর সংসারের হাল ধরা। আমি হচ্ছি সুস্থ মস্তিষ্কের একজন মানুষ। তো আমার পক্ষে কারো কাছে হাত পাতা বা কারো আশায় বসে থাকা বা কে আমাকে কি দিবে না দিবে আমি কারো কাছে এক্সপেকটেশন রাখি না। রাতুলের ছোট্ট ফুড কার্টের বেচা বিক্রি শুরু হয় বিকাল থেকে। রাতুলের গল্প যারা সামাজিক মাধ্যমে দেখেছেন তারা অনেকেই ছুটে আসেন তার দোকানে। তা আমার কাছে মনে হয়েছে যে ও নিজের থেকে নিজের জন্য কিছু করতে চায়, নিজের পায়ে দাঁড়াতে চায়, which is very much inspiring
সবার জন্য। সবাই যদি সহযোগিতা করে বা উপরে যারা উপদেষ্টা মণ্ডলী আছে তারা যদি একটু নজর পড়ে, ও যারা নট অনলি ও সবার ক্ষেত্রে যারা এখানে আহত আছে তাদের এই জিনিসগুলো যেন উপদেষ্টা মণ্ডলীরা দেখে। আর ওনার যে মেসেজটা আসছে সেটা হচ্ছে একটা ব্যবসায় নামছে, এখান থেকে যদি আমরা কোনো কিছু কেনাকাটা করি বা এইটাই ওনার উপকার, ওনার আশাটাই সেটা। মাত্র দ্বাদশ শ্রেণীর গণ্ডি মারানো রাতুল যেতে চায় বহুদূর, সেজন্য সবার সহযোগিতা আর দোয়া চেয়েছে সে। একটা নর্মাল মানুষ হিসেবে যতটুকু সম্মান দেওয়ার কথা বা নর্মাল চোখে দেখার কথা আমাদেরকে ততটুকুই দেওয়া হোক, না কম না বেশি। দোকানের আকার যতখানি ছোট, রাতুলের স্বপ্ন ঠিক ততখানি বড়। রাতুল বলছে যদি বিনিয়োগ বাড়ানো যায়, দোকানের পরিসর যদি বৃদ্ধি করা যায়, তবেই সে আরেকটুখানি ভালো থাকতে পারবে। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। বাবা মারা যাওয়ার 5 মাস পরে জন্ম শিশু ওমর ফারুকের। জুলাইয়ের আন্দোলনে প্রাণ যায় ভোলার মোহাম্মদ শাহজাহানের। বাবার বাড়িতে কোনো রকমে দিন কাটছে স্ত্রী ফাতেহার। শত প্রতিকূলতার মাঝেও স্বপ্ন বাবাহারা সন্তানকে মানুষ করার। জন্মদাতার আদর ভাগ্যে জোটেনি, কারণে অকারণে বায়না ধরা কিংবা বাবা বলে ডাকা হবে না নবজাতক ওমর ফারুকের। জন্মের আগেই তার বাবা গেছে না ফেরার দেশে। ছাত্র আন্দোলনে যোগ দিয়ে 16 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে গুলিতে প্রাণ যায় শাহজাহানের। তখন 5 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী ফাতেহা। 27 ডিসেম্বর জন্ম ওমর ফারুকের। যে বাবা সন্তানের নাম ঠিক করেছিলেন, তিনিই দেখে যেতে পারলেন না ছেলেকে। কষ্ট একটাই রইল যে তার বাবার নাম রেখে গেছে, তার চেহারাটা, মায়াবী চেহারাটা দেখে যেতে পারেনি। আর তার ভবিষ্যৎ কী হবে আমি জানি না, কারণ আমার নিজেরই কোনো ইয়ে নেই, আর্থিক অবস্থা নেই। আমার বাবা মারা গেছে ছোটোবেলায়, আমরা 3 ভাই বোন, আমার মা বৃদ্ধ। তাই আমার কোনো আর্থিক কোনো কিছু নেই যে আমার সন্তানকে আমি চালনা করব। দ্বীপ জেলা ভোলায় বাবা মা আর শ্বশুরবাড়ি। গত বছরের এপ্রিলে পারিবারিকভাবে শাহজাহানের সাথে বিয়ে হয় ফাতেহার। বিয়ের পর ঢাকার কামরাঙ্গীরচরে ভাড়া বাসায় থাকতেন এই দম্পতি। ফুটপাতে ব্যবসা করে সংসার চলত শাহজাহানের। আমার নাতি বাবা কইতো ভালো না, বাবার শব্দ মুখ দিয়া বাদ করতালো না, বাবার কুলো উঠতালো না। সে কি অপরাধী হয়েছে। ওদের চলার মতো কোনো আর্থিক কোনো নাই, মানে কিছুই রেখে যেতে পারে নাই। মানে ক্ষুদ্র একজন ব্যবসায়ী ছিল তো, মানে কোনো অত অ্যাবিলিটি ছিল না। নিহত শাহজাহানের পরিবারের পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। ভবিষ্যতে তার যে স্বপ্ন ছিল সাধারণ ভাইয়ের, যে তার ছেলেকে মাদ্রাসায় পড়ালেখা করাবেন এবং সুশিক্ষিত এবং সুনাগরিক হিসেবে গড়ে তুলবেন, সেই হিসেবে আমরা সার্বক্ষণিক তাদের ফ্যামিলির সাথে যোগাযোগ করব। জেলা প্রশাসনের পক্ষ থেকে এই বাবুটি বড় হওয়ার জন্য যা যা প্রয়োজন আমরা তা করব। আর তার পাশে আমরা আছি, জেলা প্রশাসন আছে, তার সে একটি অসহায় পরিবার, আমরা বিভিন্ন সময় সহায়তা করেছি, ভবিষ্যতেও আমরা তাকে সহায়তা করব। স্বামীর মৃত্যুর পর একমাত্র সন্তান নিয়ে বাবার বাড়িতে বসবাস করছেন ফাতেহা। সাবরিনা লিজা, যমুনা নিউজ। যশোরে চায়ের দোকান থেকে তুলে নিয়ে আওয়ামী লীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার সন্ধ্যায় নওয়াপাড়ার বুড়িঘাট এলাকায় এই ঘটনা ঘটে। নিহত জিয়াউদ্দিন পলাশ নওয়াপাড়া পৌরসভার 4 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর। প্রত্যক্ষদর্শীরা জানান, চা দোকান থেকে পলাশকে তুলে নিয়ে যায় কয়েকজন, কুপিয়ে জখম করা হয় তাকে। ঘটনাস্থল থেকে অভিযুক্ত পৌরসভার 4 নম্বর ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক রইচ উদ্দিনকে আটক করে গণধোলাই দেয় ক্ষুব্ধ জনতা। দুজনকেই হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় রাতেই মারা যান আওয়ামী লীগ নেতা পলাশ। পুলিশ জানিয়েছে, নৌবন্দরের একটি ঘাট দখল নিয়ে রইচ উদ্দিনের সাথে বিরোধ চলছিল পলাশের। ধারণা করা হচ্ছে এরই জেরে হত্যাকাণ্ড। জিয়াউল হক পলাশ, আগের সাবেক কাউন্সিলর, তাকে রইস নামে বিএনপির এক কর্মী ঘাট দখলের কেন্দ্র করে দ্বন্দ্ব হিসেবে তুলে নিয়ে কুপিয়ে কর ভবনের পিছনে ফেলে রেখে চলে যায়। চলে যাওয়ার সময় জনগণ কর্তৃক ধৃত হয় রহিস। দর্শক, রাজধানীর শাহবাগ ও জাহাঙ্গীর গেটের সামনে অবরোধের প্রভাব পড়েছে সড়কে। যানজটে আটকা পড়েছে সাধারণ যাত্রীরা। ফার্মগেট এলাকায় আছেন আমার সহকর্মী শওকত মঞ্জুর সাথু, তার কাছ থেকে বিস্তারিত সেখানকার খবরাখবর জেনে নেব। শান্ত, সড়কের পরিস্থিতি এখন আপনি কেমন দেখছেন এবং যানজট কি কিছুটা কমেছে কিনা?
ইরশাদ, জাহাঙ্গীর গেটের যে আন্দোলন, সেই আন্দোলন অবরোধ প্রত্যাহারের কারণে একপাশের সড়ক কিছুটা স্বাভাবিক হয়েছে, কিন্তু আমরা এখানে ফার্মগেট থেকে কারওয়ান বাজারের দিকের যে সড়কটি রয়েছে সেই সড়কে কিন্তু বেশ দীর্ঘ সময় ধরে আমরা স্থবির দেখতে পাচ্ছি। যদিও কিছুক্ষণ পরপর অথবা অল্প কিছু গাড়ি সামনের দিকে এগুলেও পুরো সড়কের যে চিত্র আমরা দেখতে পাচ্ছি এটি আসলে স্বাভাবিক যে ট্রাফিক সিগন্যাল, সেই সিগন্যালের জ্যাম নয়। এটি স্বাভাবিকতই বলা যায় যে আন্দোলনের কারণে শাহবাগ মোড়ে যে স্থবিরতা, সেই স্থবিরতার প্রভাব এটি বলতে হবে। অপরদিকে আমরা দেখতে পাচ্ছি কারওয়ান বাজার থেকে ফার্মগেটের দিকে যে সড়কটি রয়েছে সেই সড়কে কিন্তু যান চলাচল একদমই কম, অর্থাৎ এক পাশে জ্যাম, অন্য পাশে কিন্তু আমরা স্থবিরতা দেখতে পাচ্ছি অথবা খুব কম সংখ্যক যানবাহন দেখতে পাচ্ছি। এটা বড় কারণ হচ্ছে যে শাহবাগ থেকে হয়তো বা কম সংখ্যক গাড়ি এই পাশে আসতে পারছে। তো আমরা সাধারণ মানুষের সাথে কথা বলছিলাম, তারা কিন্তু এই যানজটের কারণে যে ভোগান্তি, সেই ভোগান্তির কথা জানাচ্ছিলেন, তাদের অভিযোগের কথা জানাচ্ছিলেন যে আসলে আন্দোলনের কারণে অথবা বিভিন্ন দাবি দাওয়ার কারণে সড়ক অবরোধ করে আসলে সাধারণ মানুষকে, অসংখ্য মানুষকে তাদের যে ভোগান্তিতে ফেলা হয় সেটি নিয়ে তারা কিন্তু প্রশ্ন তুলেছেন এবং বারবারই বলছিলেন যে দাবির সাথে তাদের আসলে সম্পৃক্ততা নেই অথবা যে ঘটনার সাথে তাদের কোনো সম্পৃক্ততা নেই, কিন্তু সেই ঘটনার আলোকে যে আন্দোলন হচ্ছে সেই আন্দোলনের কারণে তাদেরকে ভোগান্তিতে পড়তে হচ্ছে, ঘন্টার পর ঘন্টা সড়কে আটকে থাকতে হচ্ছে এবং স্বাভাবিক যে তাদের কর্ম পরিকল্পনা অথবা তাদের যে অফিস কাজ অথবা জরুরি প্রয়োজনে বিভিন্ন জায়গায় যাওয়ার যে বিষয়, সেটাতে কিন্তু একটা বড় ভোগান্তির শিকার হচ্ছেন তারা কিন্তু বলছেন সাধারণ মানুষ যারা রয়েছেন, পথচারী যারা রয়েছেন, যানবাহনে যারা চলাচল করছেন, তারা কিন্তু এটা থেকে নিস্তার চেয়েছেন। শান্ত, ধন্যবাদ আপনাকে। টিসিবির ট্রাক সেল কার্যক্রমের সামনে ক্রেতাদের লাইন দীর্ঘ হচ্ছে, অনেকে আবার পণ্য না পেয়ে খালি হাতেই ফেরত চলে যাচ্ছেন। যদিও সংস্থার মুখপাত্র জানিয়েছেন অন্যবারের তুলনায় এবার পণ্যের পরিমাণ বাড়ানো হয়েছে। পণ্যের মান নিয়ে ক্রেতাদের সন্তুষ্টি থাকলেও পরিমাণ বাড়ানোর দাবি তাদের। বলছেন দীর্ঘ সময় অপেক্ষার পর অল্প পরিমাণ পণ্য নিয়ে পোষাচ্ছে না, তবে যোগান সংকটের কারণে বন্ধ আছে চিনি বিক্রি কার্যক্রম। নিত্যপণ্যের মূল্য বৃদ্ধিতে নিম্ন আয়ের মানুষের নাবিশ্বাস অবস্থা। স্বল্প আয়ের পাশাপাশি এবার মধ্য আয়ের কেউ টিসিবির ট্রাক সেলের সামনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে পণ্য কিনছেন। ন্যায্য মূল্যে মসুর ডাল ও সয়াবিন তেল কিনতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন ক্রেতারা। গাড়িটা আসছে 10:30 আর আমরা 6টা বাজে থেকে এসে বসে আছি। 2 কেজি তেল পাইলে 200 টাকা সেভ হইতো, পাইলাম না, মনে ভিতরে একটা কষ্ট পাইলাম। ট্রাকের সীমিত পণ্য বিক্রি শুরুর 2 থেকে 3 ঘন্টার মধ্যে শেষ হয়ে যায়। অনেককে লাইনে দাঁড়িয়েও পণ্য না পেয়ে খালি হাতে ফিরে যেতে হয়। মনে করেন 3 সপ্তাহ ধরে আমি ঘুরতে আসি, পাই না আমি একদিনও। কাল পরশু দিন হইতে না নিয়ে আমি চলে গেছি, 5টা গাড়ি এসে নিতে পারি না। আজকে নিয়ে 8 বার আইছি, একবারও মাল পাই না। 4টা ধরে বসে থাকি, 4টা ধরে পরে না পেলে খারাপ না। বিক্রয় প্রতিনিধিরা জানান প্রতি লিটার তেল 100 টাকা, প্রতি কেজি ডাল 60 টাকায় বিক্রি হয়। তবে টিসিবি থেকে মিলছে না চিনির যোগান। দাম কমে আসায় আলু বিক্রি বন্ধ করা হয়েছে। ডাল 60 টাকা কেজি, তেল 100 টাকা লিটার, 200 টাকা বোতল। টেন্ডারগুলো দেওয়া হয়েছিল, সেখান থেকে কিন্তু আমাদেরকে টেন্ডাররা চিনিটা দিতে পারেননি। যেহেতু আমাদের একটা নীতিগত সিদ্ধান্ত হয়েছিল দেশের বাজার থেকে সংগ্রহ না করে বাইরের থেকে এনে দেওয়া, যাতে সারপ্লাস হয়, আলটিমেটলি দেশের চিনিটা সহনশীল থাকে। আলু আমরা মাঝখানে কয়েকদিন দিয়েছি, আপনি জানেন যে ইতিমধ্যে বাজারে কিন্তু নতুন আলু উঠেছে, এই জন্য আমরা দেওয়াটা এখন স্থগিত রেখেছি। সংস্থার মুখপাত্র জানান আগে প্রতিদিন 300 পরিবারের জন্য টিসিবি ট্রাক সেলে পণ্য দেওয়া হতো, এখন এর সংখ্যা 100 বেড়ে 400-তে দাঁড়িয়েছে। এই যে পণ্যটা 400 পরিবারের জন্য দেওয়া হচ্ছে, গত মাসে কিন্তু আমরা এটা 350 জন পরিবারের জন্য দিয়েছি, এই মাসে কিন্তু বাড়িয়ে 400 করা হয়েছে। আগামী মাস থেকে ডাল ও তেলের সাথে মিলতে পারে চিনি। সোবহান চৌধুরী, যমুনা নিউজ, ঢাকা। রাষ্ট্র বা সমাজের উপর নির্ভরশীল হওয়া যাবে না, নিজেকেই প্রমাণ করতে হবে। বাকি 10 জনের মতো হিজড়া বা তৃতীয় লিঙ্গের মানুষরাও যোগ্য, সেই চেষ্টাই রাজবাড়ীর তানিশা ইয়াসমিন চৈতির। বিউটি পার্লার দিয়ে আজ সে সফল উদ্যোক্তা। নিজ মেধা, যোগ্যতা ও পরিশ্রমে আজ চৈতি প্রতিষ্ঠিত। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী রাব্বি সিদ্দিকী। রাজবাড়ী শহরে উত্তরণ বিউটি পার্লার চালিয়ে বেশ সচ্ছল তানিশা ইয়াসমিন চৈতি। চারপাশেই তার প্রতিষ্ঠানের সুনাম, তার কাজকে ভালোবাসছেন গ্রাহকরাও। তবে ব্যবসা শুরুর অভিজ্ঞতাটা ভালো ছিল না। এবং আমি পার্লার দেওয়ার কারণে হচ্ছে কি আমি অনেক সমাজের অন্যান্য মানুষ আমাকে ভীষণ পছন্দ করে। তারা বলে যে আমি আসলে সমাজের বোঝা না হয়ে আমি সমাজের জন্য কাজ করতেছি। তো সেই দিক থেকে আমি খুবই আনন্দিত, খুবই হ্যাপি যে আসলে আমি কিছু করতে পেরেছি। অনেক কিছু পারিনি,
কিন্তু আমার চেষ্টা আছে, আমার এই চেষ্টা অব্যাহত থাকবে। বৈষম্যহীন সমাজের স্বপ্ন চৈতির চোখে, প্রত্যাশা হিজড়া হয়ে জন্মালেও অধিকার বঞ্চিত হবে না কেউ। বৈষম্যবিহীন একটা সমাজ থাকবে যেখানে আমাকে আর স্পেশাল মানুষ বলবে না, আমি তখন সমাজের মূল স্রোতেরই মানুষ থাকবো, নর্মাল নারী পুরুষের মতো। আমার ইচ্ছা আছে এমন পৃথিবী থাকবে, এমন সমাজ থাকবে, এমন রাষ্ট্র ব্যবস্থা থাকবে। আমার এতটুকু চাওয়া, আর এর থেকে বেশি চাওয়া নেই। সমাজবিজ্ঞানীরা বলছেন হিজড়া বা তৃতীয় লিঙ্গের মানুষরাও হন ক্রিয়েটিভ, কাজের সুযোগ পেলে তারাও ভালো করতে পারে। তাই রাষ্ট্রের উচিত বাড়তি নজর দেয়া। যদি রাষ্ট্র তাদেরকে কিছু বিষয়ে সাহায্য করে, সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, কিছু থোক বরাদ্দ রাখে এবং কিছু সুযোগ সুবিধা দেয়, তাহলে তারা এগিয়ে আসতে পারবে এবং তাদের সেই আত্মবিশ্বাস আছে। বোঝা না ভেবে এসব মানুষকে সামনে তুলে আনলে সমাজই উপকৃত হবে, এমনটাই বিশিষ্টজনদের ভাবনা। রাফি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।